সারা জীবন মনে রাখ, তুই নিউক্লিয় বিভাজন নিউক্লিয় সংযোজনে কোনো প্রবলেম ফেস করবি না। নামটা হচ্ছে বাপ বাপ কোথায়। এমন কিছু বান্ধবী থাকবেই যারা সারাক্ষণ বক 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 করতেই থাকে, চুপ থাকবে না কিছুতেই। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল এডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আমাদের মাধ্যমিক 2026-এর প্রিপারেশন একদম জোর কদমে চলছে ভাই, এবং সেই মাধ্যমিকের প্রিপারেশনটাকে আরো একটুখানি জোর কদমে করতে আমরা নিয়ে চলে এসেছি কুইক রিক্যাপ সিরিজ, যেখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে খুব কম সময়ের মধ্যে খুব ডিটেইলড ভাবে খুব ইম্পর্টেন্ট পার্টগুলোকে আরো একবার ঝালিয়ে দিচ্ছি। আমি এইটুকু আশা রাখতে পারি যে এই যে কুইক রিক্যাপ সিরিজ, এটা ছেলে মেয়েদের কাছে কনসেপচুয়াল বিল্ডিং এর জন্য একটা বিরাট বড় জায়গা হবে খুব অল্প সময়ের মধ্যে। ভালো করে একটু মন দিয়ে শোন। এই মাধ্যমিকের প্রিপারেশন সিরিজে আমাদের যে পেড ব্যাচটা রয়েছে তার দুটো ভিডিও আমি অলরেডি ফ্রিতে ইউটিউবের মধ্যে দিয়ে দিয়েছি। একটা হচ্ছে পর্যায় সারণীর ফুল প্রিপারেশন, যেটা প্রায় 1.5 ঘন্টারও বেশি একটা ভিডিও, ওটা দেখে তোরা পুরো পর্যায় সারণীটা করে নিতে পারছিস। আর জৈব রসায়নের ক্লাস নাম্বার 1 আমি দেখবি দিয়ে দিয়েছি। কুইক রিক্যাপ সিরিজের ফার্স্ট ভিডিও গ্যাসের আচরণের কুইক রিক্যাপ 30 মিনিটসের মধ্যে গ্যাসের আচরণ, প্রচুর ছেলেমেয়ে দেখেছিস। মাধ্যমিকের প্রচুর ছেলেমেয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাই। যদিও তোদের মাধ্যমিক পরীক্ষা যেদিন ভালো হবে তোরা আমাকে ঘুরিয়ে ধন্যবাদ দিবি, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। চল আরেকটা কথা তোদেরকে বলে রাখি, যারা এই ভিডিওটা প্রথম দেখছিস, এইটুকু তোকে বলবো, তুই এই চ্যানেলটার সাথে যদি থেকে যাস, তুই যেদিন মাধ্যমিক পরীক্ষার ফিজিক্যাল সায়েন্স দিয়ে বেরোবি সেদিন তুই অন্তত একটা বার বলবি ভাগ্যিস চ্যানেলটা খুঁজে পেয়েছিলাম। এইটুকু তোকে আমি এত কনফিডেন্সের সাথে বলতে পারি। বাকিটা আমি কি করাই না করাই তুই আমার পুরোনো ভিডিও দেখলে বুঝতে পেরে যাবি। চল এদিকে দেখ, আজকে যেটা করবো সেটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস। একটা কথা বলি, দেখবি এই যে আমাদের ফ্রেন্ড সার্কেল আছে, আমাদের যে বন্ধু বান্ধবদের গ্রুপ আছে, আমরা যে স্কুলের মধ্যে যাই, কোচিং এর মধ্যে যাই, বা পাড়ার বন্ধু বান্ধব, দেখবি প্রত্যেকটা সার্কেলে, সেটা মেয়েদের বেশিরভাগ, কয়েকটা ক্ষেত্রে ছেলেদের, এমন কিছু বন্ধু থাকবেই, এমন কিছু বান্ধবী থাকবেই যারা সারাক্ষণ বক 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 করতেই থাকে, চুপ থাকবে না কিছুতেই। তুই তাদেরকে চুপ করাতেই পারবি না। খেতে খেতে ও ভাই 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 বোন 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 বক বক করতেই থাকবে। সেমনি আমাদের এই পুরো কেমিস্ট্রি ফিজিক্সের জগতে কিছু এলিমেন্ট আছে যারা খুব শান্তশিষ্ট, যারা চুপচাপ বসে থাকে, যাদেরকে তুই এক জায়গাতে রেখে দিবি, দেখবি চিরকাল তারা ওরকম ভাবেই রয়েছে। কিন্তু কিছু কিছু এলিমেন্ট এমন আছে, যেমন ধর তোকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ইউরেনিয়াম। এই যে এলিমেন্টটা তুই দেখতে পাচ্ছিস, একে তুই এক জায়গাতে রেখে দিবি, ও এক জায়গায় স্থির থাকে না, ও ক্রমাগত বিভাজিত হতে থাকে। এর যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসটা থেকে 3খানা অদৃশ্য রশ্মি বেরোয়। একটা রশ্মির নাম আলফা, একটা রশ্মির নাম বিটা, আর একটা রশ্মির নাম গামা। এই রশ্মিগুলো নিউক্লিয়াস থেকে বেরিয়ে 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 নিউক্লিয়াস থেকে ক্রমাগত বিভাজিত করতে থাকে। এবং কি হয় জানিস, এই ইউরেনিয়ামটা আর বেশিক্ষণ ইউরেনিয়াম রূপে থাকতে পারে না, এটা বিভিন্ন এলিমেন্টের মধ্যে কনভার্ট হতে থাকে। তুই বলবি দাদা এই রশ্মিগুলো বেরোলে এর নিউক্লিয়াস অন্য কোনো নিউক্লিয়াসে কনভার্ট হয়ে যায়। আমি কি করে হয় সব তোকে দেখাবো, কিন্তু হয়। এই যে কোনো একটা মৌল এবং তার নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে বিভাজনের মাধ্যমে কিছু নতুন নতুন মৌলের নিউক্লিয়াস তৈরি করা, এবং তার সাথে সাথে অবশ্যই আলফা বিটা গামা রশ্মির যে বিকিরণ, এই পুরো ঘটনাটাকে একসাথে বলা হয় তেজস্ক্রিয়তা। তোরা অলরেডি এটা পড়েছিস, আমি আশা করব প্রত্যেকেই জানিস। আমি জাস্ট একদম কুইক রিক্যাপ করিয়ে বেরিয়ে যাব। এবার খেয়াল করে দেখ, এই যে দাদা আলফা বিটা আর গামা বেরোচ্ছে, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। তোরা এগুলো সম্পর্কে পড়বি, বাট তোকে একটা কথা আগে বলি, এই যে পুরো ঘটনাটা ঘটছে, এই যে তেজস্ক্রিয়তা ব্যাপারটা ঘটছে, সেটা প্রথম লক্ষ্য করেছিলেন বিজ্ঞানী বেকারে। তারপরে পরবর্তীকালে বিজ্ঞানী কুরি, মাদাম কুরি বা কিছু একটা নাম ওনাদের ছিল, কুরির মানে দুজন ছিলেন আর কি, হাজবেন্ড ওয়াইফ, ওনারা দুজনে মিলে এই পুরো ঘটনাটাকে পর্যবেক্ষণ করেছিলেন। সেই কারণে তেজস্ক্রিয়তার যে এককগুলো লেখা হয়, সেই এককের মধ্যে ওনাদেরকে সম্মান দিয়ে 3খানা একক বানানো হয়েছে। একখানা এককের নাম হচ্ছে বেকারেল, একখানা এককের নাম হচ্ছে কুরি, আর একখানা এককের নাম হচ্ছে রাদারফোর্ড। এখান থেকেও কি দাদা প্রশ্ন আসে? বললাম একদম। তোকে 1 কুরি ইকুয়াল টু কত বেকারেল, 1 কুরি ইকুয়াল টু কত রাদারফোর্ড, সেটা জানতে হবে। মনে রাখবি 1 কুরি ইকুয়াল টু 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10, মাইনাস হবে না, 10 টু দি পাওয়ার 10 বেকারেল। আবার 1 কুরি ইকুয়াল টু 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 4 রাদারফোর্ড। ঠিক আছে, ব্যাস এইটুকু তোমাকে জানতে হবে। এইবার আর কি জানতে হবে দাদা, এই যে তেজস্ক্রিয় রশ্মিগুলো আছে, আলফা বিটা গামা রশ্মি, এদের প্রকৃতিগুলো একটুখানি জানতে হবে। মাথায় রাখবি যে আলফা রশ্মি আছে,
সেটা হচ্ছে +2 একক ধনাত্মক আধান বিশিষ্ট হিলিয়াম কণা স্রোত। মানে হিলিয়ামটা ইউজুয়ালি কি হয়, হিলিয়াম এরকম দেখতে হয়, যার প্রোটন সংখ্যা 2 হয়, ভর সংখ্যা 4 হয়। সেই হিলিয়াম যদি দুটো ইলেকট্রন বর্জন করে দেয় তখন হয়ে যায় হিলিয়াম 2+। আচ্ছা, এই হিলিয়াম 2+ এর তো ভর সংখ্যা 4 হয় আর প্রোটন সংখ্যা 2 হয়, তাই না? ও তো ইলেকট্রন ছেড়েছে, প্রোটন তো অ্যাজ ইট ইজ রয়েছে ভাই। তাহলে এই +2 একক ধনাত্মক আধান বিশিষ্ট যে আয়নটা আছে, সে যখন অনেকগুলো আয়ন যখন একসাথে একটা স্রোতের মতো করে বয়ে যায় তখনই আমরা তাকে বলি আলফা রশ্মি। এইবার দাদা বিটা রশ্মিটা কি? এই বিটা রশ্মিটা হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। এই যে আমাদের ইলেকট্রনটা রয়েছে, যখন প্রচুর সংখ্যক ইলেকট্রন একত্রে স্রোতের মতো করে বয়ে যায় আমরা তখন তাকে বিটা রশ্মি বলি। আচ্ছা দাদা, এই গামা রশ্মিটা কি? কিছুই না, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। যেমনি আমাদের লাইট গুলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, গামা ওরকম একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আচ্ছা তুই খেয়াল কর, এই যে আলফাটা রয়েছে, আলফাটা বুঝতে পারছিস +2, সেই কারণে আলফা একটা ধনাত্মক ক্যারেক্টার ধারণ করে। বিটাটা বুঝতেই পারছিস ইলেকট্রন -1, সেই কারণে ও ঋণাত্মক ক্যারেক্টার ধারণ করে। আর এই যে গামাটা বুঝতে পারছিস তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, সেই কারণে কিন্তু ও নিস্তড়িৎ ক্যারেক্টার ধারণ করে, এর মধ্যে কোনো তড়িৎ থাকে না ভাই। এইবার একটা কথা বলছি দাদা, এ পজিটিভ এ নেগেটিভ, তার মানে যদি আমরা কোনো একটা তড়িৎ ক্ষেত্র স্থাপন করি, তড়িৎ ক্ষেত্র মানে ধরো এখানে একটা পজিটিভ চার্জ যুক্ত ইলেকট্রোড রাখলাম, এখানে একটা নেগেটিভ চার্জ রাখলাম, এবং সেখান থেকে যদি আমরা আলফা বিটা গামা রশ্মিকে পাঠাই তাহলে এরা তো নিশ্চয়ই পজিটিভ আর নেগেটিভের দিকে বিক্ষিপ্ত হবে। আমি বললাম একদম হবে। দাদা সব থেকে বেশি কে বিক্ষিপ্ত হয় এটা কিন্তু মাধ্যমিকে প্রশ্ন দেয়। আমি বললাম একদম। আচ্ছা আলফা কোন দিকে বিক্ষেপিত হবে? আলফা পজিটিভ, তাহলে ঋণাত্মকের দিকে বিক্ষেপিত হবে। বিটা যেহেতু নেগেটিভ সেই কারণে পজিটিভের দিকে বিক্ষেপিত হবে। মনে রাখবি তেজস্ক্রিয় রশ্মিদের মধ্যে বিটা তড়িৎ ক্ষেত্রের দিকে সব থেকে বেশি করে বিক্ষেপিত হয়। ঠিক আছে? আচ্ছা এইবার তোকে কয়েকটা জিনিস বলবো, খুব ভালো করে মাথার মধ্যে রাখ। তুই বল কোনো একটা পরমাণু থেকে, ধর আমি তোকে বললাম ইউরেনিয়াম 238-92, যদি কোনো একটা এরকম পরমাণু থেকে, পরমাণুর অবশ্যই নিউক্লিয়াস থেকে বেরোয় এরা, যে কোনো এই যে আলফা বিটা গামা প্রত্যেকটা রশ্মি এগুলো কিন্তু সব নিউক্লিয়াস থেকে বেরোয়। তেজস্ক্রিয়তা ঘটনাটা কিন্তু একটা নিউক্লিয় ঘটনা, বারবার করে মনে রাখবি। এখানে তুই আমাকে একটা প্রশ্ন করতে পারিস যে দাদা নিউক্লিয়াস থেকে আলফা বেরোয়, আমি হজম করে নিলাম, নিউক্লিয়াস থেকে গামা বেরোয়, আমি হজম করে নিলাম, নিউক্লিয়াস থেকে বিটা কি করে বেরোয়? কারণ বিটা কণা তো তুমি বললে ইলেকট্রনের স্রোত, নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন কোত্থেকে এলো? গুড কোয়েশ্চেন ভাই। মনে রাখবি কখনো কখনো নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন কণা প্রোটন কণাতে স্থানান্তরিত হয়, এবং যখন নিউট্রনটা প্রোটন কণায় স্থানান্তরিত হয় তখন সেখান থেকে উৎপন্ন হয় একটা ইলেকট্রন। যেহেতু নিউক্লিয়াসের ভেতরে নিউট্রন আর প্রোটন গুলোর মধ্যে একটা বাইন্ডিং এনার্জি কাজ করে, কিন্তু ইলেকট্রনের উপর যেহেতু কোনো বাইন্ডিং এনার্জি কাজ করে না, ওই জন্য ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে বাইরে বেরিয়ে যায় খুব সহজে। সেই ইলেকট্রনটা যখন নিউক্লিয়াস থেকে বাইরে বেরোয় তখনই তার নাম হয়ে যায় বিটা কণা, আর কিচ্ছু না। হয়েছে? আচ্ছা এইবার মাথায় রাখ, এই যে আলফা বিটা গামা রশ্মি, ধর তো আজকে এই যে ইউরেনিয়াম থেকে যদি একটা আলফা রশ্মি বেরিয়ে যায়, তোকে প্রশ্ন করা হবে যে প্রাথমিক আর অন্তিম মৌলে কি ধরনের সম্পর্ক দেখাবে। খেয়াল করে দেখ, আলফা রশ্মি মানে কি? আলফা মানে হচ্ছে +2 একক ধনাত্মক আধান বিশিষ্ট হিলিয়াম কণা স্রোত। হিলিয়ামের ভর সংখ্যা লেখ 4, হিলিয়ামের প্রোটন সংখ্যা লেখ 2। কটা আলফা বেরিয়েছে? তুই বলবি একটাই আলফা বেরিয়েছে দাদা, তার মানে একটা হিলিয়ামের এই রকমের একটা আয়ন বেরিয়েছে, রাইট? এবার খেয়াল কর, যদি একটা হিলিয়ামের আয়ন বেরোয়, অর্থাৎ যদি একটা আলফা বেরোয়, তাহলে ভর সংখ্যা কত কমে যাওয়ার কথা? 4 একক। প্রোটন সংখ্যা কত কমে যাওয়ার কথা? 2 একক। তাহলে এটাই তো হবে ইউরেনিয়াম থেকে উৎপন্ন হবে থোরিয়াম। তুই বলবি দাদা থোরিয়াম কেন? আরে ভাই প্রোটন সংখ্যাটা তো 2 একক কমে যাচ্ছে, 92 ছিল 90 হয়ে যাচ্ছে, ভর সংখ্যাটা তো 4 একক কমছে, 238 ছিল 234 হচ্ছে। ভর সংখ্যা কমলো সেটা নিয়ে আমার কিছু যায় আসে না, কিন্তু মাথায় রাখবি কোনো একটা বাচ্চা যখন জন্মায় তখন তার সমস্ত কিছু নির্ধারিত হয়ে যায়, তার জন্ম কবে তার মৃত্যু কবে। ঠিক একই রকম ভাবে কোনো মৌল যখন জন্মায় তার প্রোটন সংখ্যা নির্দিষ্ট হয়ে যায়, তুই সেটাকে আর চেঞ্জ করতে পারবি না। প্রোটন সংখ্যা এমন একটা জিনিস যেটা দুজনের কখনো সেম হতে পারে না। ইউরেনিয়ামের প্রোটন সংখ্যা চেঞ্জ হচ্ছে মানে সেটা আর ইউরেনিয়াম থাকতে পারে না, সেটা অন্য কোনো একটা এলিমেন্ট যেমন থোরিয়াম হয়ে যাচ্ছে। আশা করতে পারি বুঝতে পেরেছিস যে কেন নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয় সংযোজনের ফলে নতুন নতুন নিউক্লিয়াস তৈরি হয়, কেন তেজস্ক্রিয়তার ফলে নতুন নতুন নিউক্লিয়াস তৈরি হয়। আশা করতে পারি বিষয়গুলো বোঝা যাচ্ছে। দাদা আলফা কণা তো বুঝে গেছি, এবার বিটা কণা বেরোলে কি চেঞ্জ হয়? ধর আমি এখানে থোরিয়াম লিখলাম,
থোরিয়াম 234, 90। আমি ধর বলছি এখান থেকে একখানা বিটা কণা বেরিয়ে গেছে। তুই আমাকে একটা কথা বল, বিটা কণা মানে কি? ইলেকট্রন। ধর কোনো একটা জায়গার মধ্যে প্রোটন আর ইলেকট্রনের নাম্বার সেম আছে, যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে প্রোটনের নাম্বার কি হয়ে গেল? 1 একক বেড়ে গেল ইলেকট্রনের থেকে। সেমনি বিটা কণা যদি বেরিয়ে যায়, ভর সংখ্যাটা যা ছিল তাই থাকবে, প্রোটন সংখ্যাটা 1 একক বেড়ে যাবে। তাহলে এখান থেকে প্রোটন সংখ্যার চেঞ্জ হচ্ছে মানেই নতুন নিউক্লিয়াস সৃষ্টি হবে। বলো হ্যাঁ, কারণ প্রোটন সংখ্যা একটা মৌলের ক্ষেত্রে নির্দিষ্ট থাকে। যখনই বিটা কণা বেরোলো 90টা হয়ে যাবে 91, আর 91তে কে আছে? প্রোট্যাক্টিনিয়াম আছে, Pa। আর এই ভর সংখ্যাটা তো দাদা একই থাকবে। আমি বললাম একদম, গল্প শেষ। তাহলে আলফা বেরিয়ে গেলেও কি হয় তুই বুঝতে পেরেছিস? ভর সংখ্যা 4 কমে, প্রোটন সংখ্যা 2 কমে। বিটা বেরিয়ে গেলেও তুই কি হয় বুঝতে পেরেছিস? ভর সংখ্যা আনচেঞ্জ থাকে, প্রোটন সংখ্যা 1 একক বাড়ে। আর যদি দাদা গামা বেরিয়ে যায়, গামা বেরিয়ে গেলে কোনো চেঞ্জ হবে না ভাই। ধরো 234, 91 আছে, এখান থেকে আমি বললাম একখানা গামা বেরিয়ে গেছে, স্বাভাবিকভাবে নো চেঞ্জ হবে, কারণ গামা একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এরকম একটা প্রশ্ন আসতে আমি মাঝে মাঝে দেখেছি। ধরো আমি বললাম এক্স 235, 92, এখান থেকে তোমাকে বলবে প্রথমে একখানা আলফা কণা বেরিয়ে গেছে, তারপরে বলবে যেটা সৃষ্টি হয়েছে সেইটা থেকে পরপর দুখানা বিটা কণা বেরিয়ে গেছে। তাহলে প্রাথমিক মৌল আর এই অন্তিম মৌলের মধ্যে সম্পর্ক কি হবে? এরকম একটা প্রশ্ন পরীক্ষাতে দেয়। খেয়াল কর, আজকে ধর এক্স আছে, 235 আছে, 92 আছে, এখান থেকে যদি প্রথমে একখানা আলফা কণা বেরিয়ে যায়, একটা আলফা বেরিয়ে যাওয়া মানে ভর সংখ্যা 4 একক কমে যাওয়া, তাহলে তুই করে দে 231। প্রোটন সংখ্যা 2 একক কমে যাওয়া, তুই করে দে 90। ধর আমি বললাম যেহেতু প্রোটন সংখ্যা চেঞ্জ হয়েছে, একটা নতুন মৌল ওয়াই তৈরি হলো। এইবার কি বলে দিয়েছে? ওয়াই থেকে পরপর দুটো বিটা কণা নির্গত হবে। আচ্ছা, পরপর দুটো বিটা কণা যদি নির্গত হয়, ভর সংখ্যাটা তো আনচেঞ্জ থেকে যাবে, কিন্তু প্রোটন সংখ্যা বারবার 1 একক করে বাড়তে থাকবে। প্রথম বিটাটা বেরিয়ে গেল 90 থেকে 91 হয়ে গেল, পরের বিটাটা বেরিয়ে গেল 91 থেকে 92 হয়ে গেল। তাহলে এখান থেকে ধরো যেহেতু প্রোটন সংখ্যা চেঞ্জ হচ্ছে, নতুন একটা মৌল জেড তৈরি হলো। জেড এরও দেখো 234 থাকবে, কিন্তু 90টা হয়ে যাবে 92। তুই বল প্রাথমিক আর অন্তিম মৌলের মধ্যে সম্পর্ক কি হলো? দুজনেরই দেখ প্রোটন সংখ্যাটা 92, আর যাদের প্রোটন সংখ্যাটা সেম থাকে তারা পরস্পরের আইসোটোপ হয়। গল্প শেষ। যদিও এখানে যেটা আমি জেড লিখেছি তুইও জানিস আমিও জানি এটাকে এক্স লেখাই উচিত, কারণ এক্স এরই তো একমাত্র 92 হয় ভাই। যেহেতু প্রোটন সংখ্যা কোনো একটা মৌলের নিজস্ব ধর্ম, সেই কারণে 92 হয়েছে, মানে ওটাও এক্সই তৈরি হবে। ধারণাটা জন্মাচ্ছে আস্তে আস্তে। চলো এইবার একটুখানি মন দিয়ে দেখ। তাহলে মোটামুটি ভাবে আমি এটুকু বলতে পারি যে তোরা আলফা বিটা গামা সম্পর্কে অনেকটা জেনেছিস। এবার একটুখানি কয়েকটা ধর্ম জেনে নিয়ে দেখ। এই যে আলফা, এই যে বিটা আর এই যে গামা, এগুলো কি জিনিস এখন তুই জানিস? তোকে যদি আমি এখন জিজ্ঞাসা করি যে আলফা রশ্মির আধান কত, তুই বলবি দাদা আলফাটা কি? +2 একক ধনাত্মক আধান বিশিষ্ট হিলিয়াম কণা স্রোত। তাহলে এর আধান কত? +2 একক। দাদা বিটাটা কি? না একটা ইলেকট্রন কণা, ইলেকট্রনের কত? 0-1, তাহলে আধানটা কত? -1 একক। আর গামা কি? গামা তো দেখো দাদা নিস্তড়িৎ, এর কোনো আধান নেই। আমি বললাম একদম। আচ্ছা, আর যদি তোকে আমি জিজ্ঞাসা করি এদের ভর কত হবে? দাদা এই যে আলফাটা আছে সেটা তো হিলিয়াম +2, তাহলে এর ভর সংখ্যা তো 4, সেই কারণে এর যদি আমাকে ভর জিজ্ঞাসা করে তাহলে সেটা হয়ে যাবে 4 একক। গল্প শেষ। আচ্ছা, যদি আমাকে জিজ্ঞাসা করে বিটার ভর, আরে বিটার ভর প্রায় নেই বললেই চলে, আর গামার তো ভরই নেই, শূন্য। এখানে পুরোপুরি ভাবে 0, এখানে প্রায় প্রায় শূন্য, প্রায় নেই, মানে খুব নেগলিজেবল। তোকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করবে, সেটা হচ্ছে গ্যাসকে আয়নীয় করার বা আয়নিত করার ক্ষমতা। এইটা পরীক্ষাতে খুব জিজ্ঞাসা করে, এর মানেটাই অনেকে বোঝে না। তুই ভালো করে মন দিয়ে শোন ভাই। আলফা বিটা গামার মধ্যে সব থেকে বড়, সব থেকে বাল্কি, সব থেকে মোটা তোর কাকে মনে হচ্ছে? আলফাকে, কারণ ওটা হিলিয়াম কণা স্রোত ভাই, ওর ভর সব থেকে বেশি। যেমন আমি ধর অনেক মোটা, এবার আমি যদি রাস্তা দিয়ে যাই তাহলে প্রচুর মানুষের সাথে আমার কন্ট্যাক্ট হবে, কারণ আমি অনেকটা মোটা, অনেক মানুষকে সরে যেতে হবে আমার জন্য। ধর তুই একদম রোগা, তাহলে তুই যখন যাবি তুই পুরপুর পুরপুর করে গলে চলে যাবি, তোর সাথে কারোর কোনো কন্ট্যাক্ট হবে না। খেয়াল করে দেখ, ধর একটা গ্যাস আছে, গ্যাস মানে তো কোনো একটা মলিকিউল দিয়ে সেটা তৈরি। এবার যখন এখান থেকে হিলিয়াম +2 যাচ্ছে, হিলিয়াম +2 মানে তার কাছে ইলেকট্রনের ঘাটতি আছে। এই যে হিলিয়াম +2, এটা তো একটা আয়ন রে ভাই। সে যখন গ্যাসের মধ্যে দিয়ে যাচ্ছে তখন প্রচুর সংখ্যক গ্যাস থেকে ও ইলেকট্রন টেনে নিচ্ছে।
কারণ ওর কাছে ইলেকট্রনের ঘাটতি আছে, আর গ্যাসগুলোর কাছে ইলেকট্রন আছে। ও +2 একক, তাহলে ও দুটো করে ইলেকট্রন প্রত্যেকটা গ্যাস থেকে টেনে নিচ্ছে, গল্প শেষ। তার মানে গ্যাসকেও কি করে দিচ্ছে, ঘুরপথে আয়নিত করে দিচ্ছে। তাহলে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সব থেকে কার বেশি? যে সব থেকে মোটা সে কে? আলফা। তাহলে আলফার ক্ষেত্রে সবচেয়ে বেশি, তারপরে বিটা, তারপরে গামা, গল্প শেষ। আরেকটা জিনিস জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে ভেদন ক্ষমতা। ভেদন ক্ষমতা মানে কোনো কিছুকে ভেদ করে চলে যাওয়ার ক্ষমতা। কে সব থেকে ভালো যাবে? যে সবচেয়ে রোগা, গামা। তাহলে গামার ক্ষেত্রে ভেদন ক্ষমতা সব থেকে বেশি, তারপরে বিটা, আর সব থেকে খারাপ কে? যে সবচেয়ে মোটা, মানে আলফার সব থেকে খারাপ। গল্প শেষ, হয়ে গেল, কমপ্লিট। চলো নেক্সট। এগুলো সব কমপ্লিট হয়ে গেছে ভাই। এবার নতুন নিউক্লিয়াসের সৃষ্টি তোকে শিখিয়ে দিয়েছি, ভালো করে একটুখানি শুনে নে। আরেকটা জিনিস, ধরো আমি বললাম 235 আছে, 92 আছে, এখান থেকে ধরো তৈরি হয়েছিল থোরিয়াম। থোরিয়াম সাপোজ আমি তোকে বললাম 231, 90। এই যে তোকে জিনিসটা আমি বলেছিলাম, যেটা থেকে তৈরি হচ্ছে, যে যে এটাকে, এই যে ইউরেনিয়ামটাকে বলা হয় জনক, মানে বাবা। আর যে তৈরি হচ্ছে তাকে বলা হয় দুহিতা। আগে দুহিতা মানে মেয়েকে বোঝানো হতো স্বাভাবিকভাবে, মেবি। যাই হোক, বুঝতে পেরেছিস কেন বলতে চাইছে। নেক্সট কি আছে? নেক্সট আছে দেখো, হচ্ছে সডিও ফেজানের সূত্র। খুব ভালো একটা জিনিস। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, ধর একটা তোকে আমি এরকম একটা পর্যায় সারণীর একটা চার্ট দেখিয়েছি। পর্যায় সারণীতে যখন আমরা পর্যায় বরাবর, যারা যারা পর্যায় সারণীটা দেখিস নি এক্ষুনি দেখে নে, একটা সিঙ্গেল ডাউটও থাকবে না। তুই খেয়াল কর, আমাদের যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীটা তৈরি হয়েছে, সেখানে আমরা যদি একটা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিক যাই, কিসের ভিত্তিতে সাজানো দেখতে পাবো আমরা? প্রোটন সংখ্যার ভিত্তিতে। দেখ, এটার 90, এটার 91, এটার 92, এটার 93, এরকম যেতে 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 এটা 103, এরকম ভাবে পরপর পরপর সাজানো হয়েছে। আচ্ছা তুই চিন্তা করে দেখ, ধর আজকে এখানটা ইউরেনিয়াম আছে, এই যে ইউরেনিয়াম থেকে যখন একটা আলফা রশ্মি বেরিয়ে যাবে, তখন তো ওর প্রোটন সংখ্যাটা 2 একক কমে যাবে রে ভাই। আর প্রোটন সংখ্যা 2 একক কমে যাওয়া মানে নতুন একটা নিউক্লিয়াস সৃষ্টি হবে। তাহলে সে তো আর ইউরেনিয়ামের জায়গাতে বসতে পারবে না, সে কোথায় বসবে? এই যে 92 ছিল, 2 একক কমলে 90 হয়ে গেল, তাহলে এ হয়ে যাবে থোরিয়াম। এই তো থোরিয়াম হয়ে গেছিল, একটু আগে আমরা দেখতে পেয়েছিলাম। এইটাই বিজ্ঞানী সডিয়ার ফেজান গবেষণা করে বার করলেন, যদিও এটা গবেষণা করার মতো কোনো কাজ নয়। তিনি বললেন, যখন কোনো একটা তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে আলফা বিটার মতো কণিকাগুলো বেরোয়, তখন তারা পর্যায় সারণীতে হয় 2 ঘর পেছনে, নালে 1 ঘর সামনে চলে যায়। তুই বলবি কেন? যখন আলফা বেরোচ্ছে, প্রোটন সংখ্যা 2 একক কমছে, তাহলে ও পর্যায় সারণীতে 2 ঘর পেছনে চলে যাচ্ছে। স্বাভাবিক, 92 ছিল 90-তে চলে আসছে। আবার যখন বিটা কণা বেরোচ্ছে ইউরেনিয়াম থেকে, তখন তার প্রোটন সংখ্যাটা 1 একক বেড়ে যাচ্ছে, আর 1 একক বেড়ে গেলে ও 1 ঘর সামনে চলে 93 হয়ে যাচ্ছে, গল্প শেষ। এই পর্যায় সারণীতে জনক দুহিতার যে স্থান পরিবর্তন, এটাকেই সডি ফেজানের সূত্র বলা হয়। শেষ। নেক্সট আছে তেজস্ক্রিয়তার ব্যবহার। পরীক্ষাতে আসে কিন্তু ভাই তেজস্ক্রিয়তার ব্যবহার। মনে রাখবি, তেজস্ক্রিয় কোবাল্ট 60 ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়। এই যে রেডিওথেরাপি বলেন, রেডিওথেরাপিতে ইউজ করা হয়। আচ্ছা, তেজস্ক্রিয় আয়োডিন 131 থাইরয়েডের চিকিৎসায় ব্যবহার করা হয়। আরো যদি তোকে বলি, হ্যাঁ, একটা কার্বনের আছে, কার্বনের C14 আইসোটোপ আছে, এটা প্রাচীন বস্তুর বয়স নির্ণয় করতে কাজে লাগে। ঠিক আছে। গলা পুরো ধরে গেছে ভাই, মাঝখানে একবার গলা ধরে গেছিল, তখন ঠিক হলো, আবার ধরে গেছে। এত ফ্রিকুয়েন্ট ক্লাস চলছে না, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। সামনে 11-12 পরীক্ষা আছে 8 তারিখ থেকে, আরো চাপ। চল এদিকে দেখ নেক্সট। এইবার চল একটুখানি দেখে নেওয়া যাক ভর বিচ্যুতি আর বন্ধন শক্তি ব্যাপারটা কি। এই যে আমরা তখন থেকে নিউক্লিয়াস করছি, নিউক্লিয়াসের ভেতরে কারা থাকে? তুই বলবি দাদা নিউক্লিয়াসের ভেতরে নিউট্রন থাকে আর প্রোটন থাকে। আচ্ছা, এই নিউট্রন আর প্রোটনকে একত্রিত ভাবে কি বলা হয়? নিউক্লিয়ন বলা হয়। আচ্ছা বল, এই যে নিউট্রন আর প্রোটন গুলো একসাথে আছে, এরা তো কখনো আলাদাও ছিল? নিউট্রন আলাদা, প্রোটন আলাদা। তুই যদি তখন এদের ভর বার করতে পারতিস, তুই দেখতিস নিউট্রনের ভর সাপোজ 3 একক, প্রোটনের ভর সাপোজ 2 একক। তুই বল, নিউক্লিয়াসের ভেতরে কি আর কেউ থাকে নিউট্রন আর প্রোটন বাদে? থাকে না তো। তাহলে নিউক্লিয়াসের মোট ভরটা কত হওয়া উচিত? না, নিউট্রন আর প্রোটনের মোট ভর, তাহলে নিউক্লিয়াসের ভর হওয়া উচিত 5, কিন্তু অ্যাকচুয়ালি তা হয় না। এখানেই গল্প। কেন হয় না দাদা? আমি বলছি, আচ্ছা তুই বলতো নিউট্রনের চার্জ কি? তুই বলবি নিউট্রন নিস্তড়িত। প্রোটনের চার্জ কি? প্রোটন পজিটিভ। নিস্তড়িত আর পজিটিভ কখনো একসাথে থাকতে পারে?
কখনো এরা একে অপরকে অ্যাট্রাকশন করবে? কোনোদিন তো করবে না। তাহলে নিউক্লিয়াসের ভেতরে এই নিউট্রন আর এই প্রোটনকে একসাথে রাখতে হবে। আর ওই রাখার জন্য কি চাই? এনার্জি চাই। তুই তো পড়েছিস শক্তিকে সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না, সেটা শুধু এক রূপ থেকে আরেক রূপে স্থানান্তরিত হয়। তাহলে এদের ভেতরে, এই নিউক্লিয়াসের ভেতরে নিউট্রন আর প্রোটনকে একসাথে রাখার জন্য শক্তিটা তৈরি হবে কোত্থেকে? সেই শক্তিটা তৈরি হয় এই ভরের পার্থক্য থেকে। এই ধর এটা যে 5 একক হয় না, ধরো সাপোজ 4 একক হলো, মানে কিছুটা পরিমাণ কম হয়। তাহলে কতটা কম হলো? এই দুটো মিলিয়ে 5 আর এটা হয়ে গেল 4। তার মানে এই যে ভরের পার্থক্যটা, এটাকেই বলা হয় ডেল এম। এই ভরের পার্থক্যটারই নাম হচ্ছে ভর বিচ্যুতি। এই যে ডেল এম এর ভ্যালুটা বেরোলো, এটাই আইনস্টাইনের E = del m × c স্কোয়ার এই সমীকরণের মাধ্যমে একটা শক্তিতে রূপান্তরিত হয়। যেই শক্তিটা নিউক্লিয়াসের ভেতরে নিউট্রন এবং প্রোটন গুলোকে একসাথে থাকতে সাহায্য করে, এই শক্তিটাকে বলা হয় নিউক্লিয় বন্ধন শক্তি। আর এই বন্ধন শক্তিটাকে সাপ্লাই করলো কে? ভর বিচ্যুতি। আশা করতে পারি পুরো সিনারিওটা তোদের কাছে পরিষ্কার আছে। হয়ে গেছে, কমপ্লিট, আর কিছু নেই। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে নিউক্লিয় বিভাজন আর নিউক্লিয় সংযোজন। খুব ভালো করে মন দিয়ে শোনো। এখানে একটা ভারী মৌলের নিউক্লিয়াস, যেমন ধরো আমি ইউরেনিয়াম নিলাম 23592, এই ভারী নিউক্লিয়াসটাকে ধীর গতি সম্পন্ন নিউট্রন দিয়ে আঘাত করা হয়। নর্মাল নিউট্রন দিলে হবে না, কিন্তু নিউট্রনটাকে অত্যন্ত ধীর গতি সম্পন্ন করতে হবে। সেই নিউট্রনকে লিখে কেমন করে? 1m0 দিয়ে লিখে। এটা দিয়ে যখন আমরা আঘাত করি, ইউরেনিয়ামের সাথে নিউট্রনটা গিয়ে জোড়ে, 235 + 1 হয়ে যায় 236। ইউরেনিয়ামটা ইউরেনিয়ামই থাকে, কারণ প্রোটন সংখ্যার কোনো চেঞ্জ হচ্ছে না, এখানে যেহেতু 0 আছে। এই যে ইউরেনিয়াম 236টা রয়েছে, এইটা বিভাজিত হয়ে যায়। বিভাজিত হয়ে কি কি তৈরি করে খেয়াল রাখ। ইউরেনিয়াম বিভাজিত হয়ে প্রথমেই তৈরি করে বেরিয়াম, কারণ ভারী নিউক্লিয়াস বিভাজিত হয়ে ছোট ছোট নিউক্লিয়াস তৈরি করবে। তার সাথে তৈরি করে ক্রিপ্টন। এবং খুব ইন্টারেস্টিং, এই যে একখানা নিউট্রন দিয়ে আঘাত করলো, একটা নিউট্রনের আঘাতের ফলে নিউক্লিয় বিভাজনে তৈরি হয় 3খানা নিউট্রন। এটাই কিন্তু সব থেকে মেন জিনিস। এবার একটুখানি মন দিয়ে শোন। দাদা, এই বিক্রিয়া লেখার সময় এগুলোর কি ভর সংখ্যা, প্রোটন সংখ্যা লিখতে হবে? মাস্ট। মনে রাখ, বেরিয়াম হচ্ছে 56 আর ক্রিপ্টন হচ্ছে তো 36। দাদা, বেরিয়ামের হচ্ছে 141, ক্রিপ্টনেরটা না ভুলে গেছি। বললাম দেখ ভাই, তুই যদি একটাকে বাই চান্স ভুলে যাস, সেটা মনে রাখার টেকনিক আছে, খেয়াল করে দেখ। এই যে এখানে আছে 141, এখানে 3খানা 1 আছে, মানে মোট 3 আছে। তাহলে 141 আর 3 যোগ করলে কত হয়? 144। এই যে ভারী নিউক্লিয়াসটা ভেঙে গিয়েই তো এগুলো তৈরি হবে। তাহলে এর ভর সংখ্যার সাথে এদের টোটাল ভর সংখ্যাটা সেম হবে। তাহলে তুই 236 থেকে 144কে বিয়োগ কর, দেখবি কত আসছে? 92 আসছে। তার মানে ক্রিপ্টনেরটা কত হয়ে যাবে ভাই? 92। তুই একটার প্রোটন সংখ্যা ভুলে গেলে সেটাকে মার্সি করে দেওয়া যায়, এইভাবে বের করতে পারবি। একটার ভর সংখ্যা ভুলে গেলে বার করতে পারবি, কিন্তু দুটোর ভুলে গেলে গল্প শেষ। ঠিক আছে, চলো। শুধু কি এইটুকুই উৎপন্ন হয় দাদা? আমি বললাম না, এর সাথে উৎপন্ন হয় প্রচুর পরিমাণ এনার্জি, প্রচুর পরিমাণ শক্তি। এবং এত বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয় যে নিউক্লিয় বিভাজন প্রক্রিয়াকে পারমাণবিক বোমা তৈরি করতে সাহায্য করার কাজে লাগানো হয়। বুঝতেই পারছিস? আচ্ছা দাদা, এই নিউক্লিয় বিভাজনে এত বেশি পরিমাণ শক্তি কেন উৎপন্ন হয়? বা আমি কোথাও যেন শুনেছি নিউক্লিয় বিভাজনকে শৃঙ্খল বিক্রিয়া কেন বলা হয়। আমি বলছি দেখ ভাই, এই যে তুই একখানা ইউরেনিয়াম 236 যে পেয়েছিলি, সেইটা যখন বিভাজিত হয়েছিল তখন সেখান থেকে কতগুলো নিউট্রন তৈরি হয়েছিল? 3টে। তার মানে একবার যদি একটা নিউট্রন দিয়ে তুই আঘাত করিস, তার পরিপ্রেক্ষিতে 3টে নিউট্রন তৈরি হয়। এই 3টে নিউট্রন আবার কতজনকে গিয়ে আঘাত করতে পারে? 3জনকে। যখন সেই প্রত্যেকটা থেকে 3টে করে নিউট্রন উৎপন্ন হয়, সেই 3টে করে নিউট্রন আবার গিয়ে 3জনকে আঘাত করে, তাহলে 3 থেকে 9, 9 থেকে 27 এরকম ভাবে চলতে থাকে ভাই। এই বিক্রিয়া থামবে না। এই জন্য নিউক্লিয় বিভাজনকে চেন রিঅ্যাকশন বলা হয়ে থাকে। এই জন্য এটা এত বিপজ্জনক হয়। এবার দাদা, প্রশ্নটা হচ্ছে নিউক্লিয় বিভাজনে এত বেশি পরিমাণ এনার্জি তৈরি হয় কোত্থেকে? আমি বলছি দেখ, শুধুমাত্র একটা কথা মনে রাখবি। কথাটা কি বলতো? সারা জীবন মনে রাখ, তুই নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজনে কোনো প্রবলেম ফেস করবি না। নামটা হচ্ছে বাপ বাপ হোতা হ্যায়। কি করে? মনে রাখ ভাই, কি থেকে তৈরি হলো এগুলো? ইউরেনিয়াম 236, আরো স্পেসিফিক্যালি বলতে গেলে ইউরেনিয়াম এবং নিউট্রন থেকে। মাথায় রাখ, এই যে ইউরেনিয়াম
এবং আঘাতকারী কণিকা ধীরগতি সম্পন্ন নিউট্রনের যে মোট ভর, সেটা যে কোনো উৎপন্ন পদার্থগুলোর মোট ভরের থেকে বেশি হয়। তার মানে এরাই তো বাপ আর এরা তো সব বেটা। তাহলে বাপদের মোট ভর বেটাদের মোট ভরের থেকে বেশি হয় সব ক্ষেত্রে। ভর ত্রুটিতে খেয়াল কর, নিউট্রন আর প্রোটন একসাথে ছিল, কিন্তু তার আগে তোরা আলাদা ছিল। খেয়াল করে দেখ, এই যে যখন নিউট্রন আর প্রোটন গুলো আলাদা ছিল, এরাই তো বাপ। এরা তো একসাথে তৈরি করলো বেটা। কার ভর বেশি? বাপের ভর বেশি। বাপ বাপ হতা হে ভাই। যখনই বেটা তৈরি করে বেটার ভর কমে যায়। এরাই তো বাপ। যখনই বেটা তৈরি করলো বেটার ভর কমে গেল। সেই জন্য যেখান থেকে তৈরি হচ্ছে তার ভরটা সবসময় বেশি হয়। এই যে ভরের পার্থক্য, এই যে ভরের ত্রুটি, এই ভর ত্রুটি ডেলেম নামে পরিচিত। আর এই ডেল এম ইন্টু সি স্কোয়ার আইনস্টাইনের সমীকরণ দিয়ে শক্তিতে রূপান্তরিত হয়। আর সেই শক্তিটাই তো নিউক্লিয় বিভাজনে উৎপন্ন বিপুল পরিমাণ শক্তি। আশা করতে পারি ক্লিয়ার আছে। আবার দেখ, নিউক্লিয় সংযোজন, সেম কেস ভাই। তোরা প্রত্যেকে এগুলো জানিস, কিন্তু ওই ছোট্ট ছোট্ট টিপস গুলো তোরা জানিস না, সেগুলোকেই বলে দিচ্ছি। নিউক্লিয় সংযোজন কি? এখানে ছোট 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 নিউক্লিয়াস সংযুক্ত হয়ে বড় নিউক্লিয়াস তৈরি করবে। যেমন ধরো চারখানা হাইড্রোজেন, এই যে চারখানা 1H1 সাধারণ হাইড্রোজেন সংযুক্ত হচ্ছে। যখন সংযুক্ত হয় তখন তৈরি করে একখানা হিলিয়াম। হিলিয়ামের কত দ্বারা? হিলিয়ামের 4 আর 2। এর সাথে আর কি তৈরি হয়? দুখানা পজিট্রন তৈরি হয়। পজিট্রন নিয়ে তোমরা পরে আরো জানতে পারবে। দেখ, খেয়াল করে দেখ, 4টে 1 মানে মোট 4, ওপরেও 4টে 1 মানে মোট 4। আচ্ছা, উপরের মোট 4 তো হিলিয়ামেই সম্পূর্ণ হয়ে গেছে, ওই জন্য উপরে এবারে 0 বসিয়েছি। আর নিচে কত ছিল? 2, কিন্তু নিচে দরকার কত? 4, ওই জন্য দুখানা পজিট্রন, মোট মিলিয়ে 2। তাহলে এই 2 আর এই 2 মোট কত? 4। গল্প শেষ। আর এর সাথে কি তৈরি হয় দাদা? বিপুল পরিমাণ শক্তি তৈরি হয়। তার মানে দাদা এখানেও বাপ বাপ হতে হয় কেস? আমি বললাম একদম। কি এখানে বাপটাকে? এখানে বাপ হচ্ছে এইটা, এই যে বাপ, এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন গুলোর যে মোট ভর, সেটাই উৎপন্ন পদার্থগুলোর মোট ভরের থেকে কি হয়ে যায়? বেশি হয়ে যায়। সেই কারণেই এই ভর বিচ্যুতিটাই আইনস্টাইনের ডেল এম সি স্কোয়ার সমীকরণ দিয়ে শক্তিতে রূপান্তরিত হয়। এটাই নিউক্লিয় সংযোজনে উৎপন্ন বিপুল পরিমাণ শক্তি। কাজ শেষ। খেয়াল রাখ একটা কথা, নিউক্লিয় সংযোজনে উৎপন্ন শক্তির পরিমাণটা বেশি হয়, এবং এতটাই বেশি যে নিউক্লিয় সংযোজনের মাধ্যমে হাইড্রোজেন বোম তৈরি করা হয় ভাই। সূর্য নক্ষত্রের ভেতরে যে এনার্জি তোরা দেখতে পাস, সেই পুরো এনার্জিটা তৈরি হয় নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার মাধ্যমে। ব্যাস, যা বলার ছিল বলে দিয়েছি। আচ্ছা, এখান থেকে আর তেমন কিছু আমার বলা আশা করছি নেই। আচ্ছা, একটা জিনিস তোদেরকে বলতে পারি, এই যে নিউট্রনটা তুই বলছিস না ধীরগতি সম্পন্ন নিউট্রন, তারা এটাকে ধীরগতি কি করে করা হলো? আমি বললাম সেই জন্য ইউজ করা হয় মন্দক, বা ইংরেজিতে বলা হয় মডারেটর। এই মডারেটর গুলোর মধ্যে কে কে থাকে? 1 নম্বর হচ্ছে গ্রাফাইট, আর 2 নম্বর হচ্ছে ভারী জল। ব্যাস, এই প্রশ্নগুলোই পরীক্ষাতে আসে। আরেকটা প্রশ্ন মাঝে মাঝে দেয়, ধর তোকে আমি একটা প্রশ্ন করছি, কমেন্ট সেকশনের মধ্যে এটা উত্তর দিবি, দেখবো কে কত ইন্টেলিজেন্ট। খেয়াল করবি, ধর তোকে বললাম রেডিয়াম ক্লোরাইড আছে আর রেডিয়াম আছে। রেডিয়াম তুই ভালো করেই জানিস একটা তেজস্ক্রিয় মৌল। ধর আমি বললাম 1 গ্রাম রেডিয়াম ক্লোরাইড নিয়েছি আর 1 গ্রাম রেডিয়াম নিয়েছি। তোকে বললো কার তেজস্ক্রিয়তা বেশি? আমি বললাম ভাই, তেজস্ক্রিয়তা বিষয়টা কার উপর নির্ভর করবে? যে তেজস্ক্রিয় মৌল তার উপর নির্ভর করবে। তুই বল এখানে তেজস্ক্রিয় মৌলটা কতটা রয়েছে? 1 গ্রাম। কিন্তু এইটার মধ্যে কি তেজস্ক্রিয় মৌল 1 গ্রাম আছে? উত্তর হচ্ছে না, পুরো রেডিয়াম ক্লোরাইডটা মিলে 1 গ্রাম আছে। তার মানে রেডিয়ামের পরিমাণটা 1 গ্রামের থেকে কম আছে। তাহলে কার তেজস্ক্রিয়তা বেশি? 1 গ্রাম রেডিয়ামের বেশি। আবার ধর তোকে বললো 1 গ্রাম রেডিয়াম এবং 1 গ্রাম রেডিয়াম থেকে উৎপন্ন রেডিয়াম ক্লোরাইড, কার তেজস্ক্রিয়তা বেশি? কমেন্ট সেকশনের মধ্যে জানাও। এবং আশা করতে পারি ভিডিওটা প্রত্যেকের ইনফরমেটিভ লেগেছে। সবাই নিজেদের পড়াগুলোকে আবার একবার কানেক্ট করতে পেরেছো, সবার প্রত্যেকটা বিষয় মনে পড়ে গেছে। এটাই তো আমার উদ্দেশ্য ছিল। এটা তো আমি প্রথমবার তোদেরকে পড়াচ্ছি না যে ডিটেল ভিডিও দিয়ে দেবো, তোদের সব মনে আছে, জাস্ট একটুখানি কানেক্ট করিয়ে দিলাম। আশা করতে পারি ক্লিয়ার, সমস্ত কিছু ডান। প্রত্যেকে ভালো থাকিস, এইভাবেই কুইক রিক্যাপ সিরিজ গুলোকে দেখতে থাক, সব পড়া মনে পড়ে যাবে। আস্তে আস্তে তোরা একটু একটু যখন ভুলবি, আমি একটা একটা করে কুইক রিক্যাপ দিয়ে দেবো। মনে রাখবি আমাদের আলোর ভিডিও চলে এসেছে, আলোর পার্ট 1। আমাদের ধাতুবিদ্যা দেওয়া আছে, আমাদের আরো অনেক চ্যাপ্টার দেওয়া আছে, অজৈব রসায়নের অ্যামোনিয়া দেওয়া আছে, সবকিছুই মোটামুটি দেওয়া আছে। তুই দেখতে থাক ইউটিউব গুলো। তার সাথে সাথে তোরা প্রত্যেকে জানিস 1 এবং 2 মার্কসের সিরিজ খুব তাড়াতাড়ি আসছে। খেলা হবে ভাই, ধামাকা হবে। আগের বছরের গুলো চাইলে এখন গিয়ে দেখতে পারিস 1-2 মার্কসের সিরিজ।
ঠিক আছে? আর যদি কেউ আমাদের ব্যাচের মধ্যে অ্যাডমিশন নিতে চাস, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরে ধরে করানো হবে, তারপরে 3 মার্কসের কোশ্চেন অঙ্ক ডিসকাশন করা হবে, সে অবশ্যই আমাকে 6289360364 নাম্বারে কন্ট্যাক্ট করতে পারিস। ব্যাচ প্রাইস 1000 টাকা আছে, পুরো 6 মাসের কোর্স, এক টাইম পেমেন্ট করতে হয়। ঠিক আছে? আর যদি কেউ না করতে চাস, ইউটিউব থেকেও পড়তে পারিস। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস।